হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জাভাস্ক্রিপ্ট সিরিজ। আমি তোমাদের সাথে গৌরব। তো তোমরা দেখছো সোর্সিফাই ইউটিউব চ্যানেল। তো আমরা আগের দিন জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ভিডিও দিয়েছি, যেখানে আমরা এক্সপ্লেন করেছিলাম যে আহ, কিভাবে জাভাস্ক্রিপ্টটা এলো, এর ছোটখাটো একটা হিস্ট্রি এবং কিছু লাইক নোড জেএস কি বা রিয়্যাক্ট, বিভিন্ন টাইপের যে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বা এই সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম, মানে জাভাস্ক্রিপ্টের মধ্যে বেসিক্যালি কি কি জিনিস আছে এবং অ্যানাদার থিংস অলসো। ওকে, সো আজকে আমরা কি করব, আজকে আমরা চলে যাবো একটু কোডিং পার্টে, বা আমাদের এই যে সিরিজটা, এটার মেন পারপাস কি? মেন পারপাস হলো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা একটা মানে জাভাস্ক্রিপ্টকে অ্যাকচুয়াল প্রজেক্টে কিভাবে ইউজ করা হচ্ছে সেই জিনিসগুলোকে শেখার চেষ্টা করব। ওকে, তো অবভিয়াসলি এটা একটা ইউনিক প্রসেস। তো তো তোমরা কি করবে, আমি যখন একটা প্রজেক্টকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, লাইক আজকে আমরা একটা সিম্পল ক্যালকুলেটর কিভাবে ইন্টারফেসটা আনছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশনটা করে কিভাবে সেখানে মানে দিচ্ছে অ্যান্সারটা, সেটার কোডটাকে এক্সপ্লেন করব। সেখানে তোমাদের অনেক কিছুই না জানা থাকবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যে তোমরা যদি কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো পর্যন্ত না করে থাকো, অবভিয়াসলি করে আসবে, ঠিক আছে। কারণ এই জাভাস্ক্রিপ্টের প্রিরিকুইজিট হচ্ছে হয় মানে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সেটা সি হতে পারে বা সি প্লাস প্লাস হতে পারে, পাইথন নয় কিন্তু, ঠিক আছে, পাইথনে বেশিরভাগই লাইব্রেরি, তো পাইথন নয়, সি, সি প্লাস প্লাস বা জাভা এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো যদি করে আসো, তাহলে এই বিভিন্ন টাইপের লুপস বা এই টাইপের যে কনসেপ্টগুলো থাকে সেগুলো বুঝতে সুবিধা হয়। তো দ্যাটস ওয়াই আমি বলছি যে এরকম রিলেটেডলি, যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে, আর আমি সেরকম করে বোঝাবো, ঠিক আছে। বাকি আমরা কি করব, মানে আমাদের ফ্লোটা কি হবে প্রত্যেকটা সেশনে, ফার্স্টে আমরা একটা প্রজেক্ট বেসড আর কি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আমরা প্রজেক্টটা কিভাবে তৈরি করা হলো সেটাকে এক্সপ্লেন করব, তোমরা সেটা বুঝবে, দেখবে মনে হবে অনেক নতুন টার্ম, ঠিক আছে, বাট কোনটার কি কাজ হচ্ছে এটা তোমরা মনে রাখবে, বা করতে করতে অলরেডি মানে হয়ে যাবে। অ্যাকচুয়াল প্রজেক্টে কোন জিনিসগুলো বারবার ইউজ হয় সেটা আমরা এই মেথডের মাধ্যমে আমরা যদি করতে থাকি প্রতিদিন একটা করে প্রজেক্ট, মানে যখন যখন ভিডিও আপলোড করব, তাহলে আমরা সেই ব্যাপারগুলো মানে মেন যে জিনিসগুলো অ্যাকচুয়াল প্রজেক্ট তৈরি করতে যেগুলো লাগে সেগুলো আমরা শিখে যাব, ঠিক আছে। বাকি আমি তো এক্সপ্লেন করবোই, নো প্রবলেম এটা নিয়ে। ওকে, সো চলো আজকে আমরা স্টার্ট করবো একটা সিম্পল প্রজেক্ট দিয়ে। ওকে, লেটস গো। আমি একটা ফোল্ডার বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার, তার মধ্যে আমি রেখেছি। তো তোমরা এরকম ফোল্ডার বানিয়ে নিতে পারো রাইট ক্লিক করে মাউসে, এইটুকু তো তোমরা জানবে, অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট শিখতে এসেছো, এইচটিএমএল সিএসএস তো জানবেই। ওকে, তো সিম্পল ক্যালকুলেটরে একটা ফোল্ডার বানিয়েছি, তার মধ্যে ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে কানেক্ট করতে হয় সব বোঝাচ্ছি আমি। এটাকে এবার এই ফাইলটাকে ওপেন করবে, ঠিক আছে, ফাইলটাকে ওপেন করবে, একটা যদি নর্মাল ফাইল থাকে সেটাকে ওপেন করবে, ঠিক আছে। এটা তো না হয় সিম্পল ক্যালকুলেটর আছে, বাট একটা নর্মাল যদি ফোল্ডার তোমরা ক্রিয়েট করে থাকো সেটাকে ওপেন করবে, এখানে কিছু থাকবে না, ঠিক আছে। এবার এটাকে তোমরা রাইট ক্লিক করে শো মোর অপশনে গিয়ে ওপেন উইথ কোড, ওপেন উইথ কোড মানে ভিএস কোডের মধ্যে এটা ওপেন হবে, ঠিক আছে। তো এখানে ডাইরেক্টলি কি হলো, এখানে দেখতে পাচ্ছ তোমরা এই সিম্পল ক্যালকুলেটরের যে ফোল্ডারটা ওটাই ওপেন হয়ে গেল, ঠিক আছে। এটাকে ইগনোর করো, আমার গিটহাব রিপো আর কি ইনিশিয়ালাইজ করা ছিল না, তো ওটাই। ওকে, তো এখানে তোমরা কিছু কোড দেখতে পাচ্ছ, তাই তো? কোডটা ফার্স্টে ভালো করে দেখো, তারপরে আমি এক্সপ্লেন করবো। এই হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমি একটা ফাইল ক্রিয়েট করেছি। কিভাবে ক্রিয়েট করতে হয়, এই যে ফোল্ডার, এটা সিম্পল ক্যালকুলেটর এর ভেতরে এমনি করে যাবে, ঠিক আছে। এখানে একটা ক্রিয়েট করবে, এখানে জাস্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল, যারা এইচটিএমএল জানো তারা তো জানোই, ঠিক আছে। তো এইভাবে আমরা তারপরে এন্টার এন্টার করে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট সেম, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি যদি এখানে দেখি স্ক্রিনটা বড় হচ্ছে নাকি, হ্যাঁ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিপ্ট ডট জেএস, এটা আমি জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা সেটার নাম রেখেছি। তো ডট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমি আগের দিন এক্সপ্লেন করেছি কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইল বানাতে হয়। এটা এক্সটেনশন হচ্ছে ডট জেএস, ঠিক আছে, এইচটিএমএল এর ক্ষেত্রে ডট এইচটিএমএল, স্টাইলের ক্ষেত্রে মানে সিএসএস এটা তাহলে ডট সিএসএস। ওকে, ফাইন। নাও উই হ্যাভ টু কানেক্ট দিস। ওকে, লাইক জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমাদেরকে কানেক্ট করতে হবে এইচটিএমএল এর সাথে, অ্যান্ড অলসো স্টাইল ডট সিএসএস টাকে এইচটিএমএল এর সাথে কানেক্ট করতে হবে। ফার্স্টে আমি যদি তোমাদেরকে এক্সপ্লেন করি, এক সেকেন্ড এটাকে আর একটু ছোট করি। এবার তোমরা দেখো, ফার্স্টে তো এইচটিএমএল এর যেরকম স্ট্রাকচার হয়, ওকে,
সো কিভাবে ইজিলি তোমাদেরকে এক্সপ্লেন করা যায়, এক সেকেন্ড, এটাকে আমি একটুখানি সরিয়ে নিই। এই জন্যই বলছি তোমরা এইচটিএমএল টা করে আসবে, এইচটিএমএল সিরিজটা না দেখে থাকলে তোমরা আমার আমার চ্যানেলে যেটুকু ভিডিও আছে সেগুলো দেখলেই কিন্তু সাফিসিয়েন্ট। ওকে, তো আমরা এখান থেকে একটা এক্সটেনশন ডাউনলোড করেছিলাম এইচটিএমএল এর, সিএসএস এর এন্ড জাভাস্ক্রিপ্টের জন্য তোমরা যে এক্সটেনশনটা ডাউনলোড করবে আমি বলছি, বাট এখানে ভিএস কোডের শর্টকাট থাকে, নর্মাল এই এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে এন্টার মারলে এরকম স্ট্রাকচার তৈরি হয়ে যায়, এবং স্ট্রাকচারের ভেতরে বডিতে কিছু জিনিস আমরা লিখেছি, হেডের মাধ্যমে কিছু জিনিস লিখেছি এবং এরকম, ঠিক আছে। বডির মধ্যে কি করতে হবে, আমরা স্ক্রিপ্ট ডট জেএসটাকে কানেক্ট করতে পারি, স্টাইল ডট সিএসএসটাকে আমরা হেড ট্যাগের ভেতরে কানেক্ট করতে পারি, ঠিক আছে। তো সেটা আমি দেখাচ্ছি। যদি আমরা পুরোনো কোডে ফিরে আসি, আচ্ছা তোমাদেরকে এখনো দেখানো হয়নি যে আমাদের প্রজেক্টটা কি অ্যাকচুয়ালি। তো চলো গো লাইভ করি, তারপরে আমরা দেখে নিই আমাদের প্রজেক্টটা অ্যাকচুয়ালি কি। তারপর তো আমরা এক্সপ্লেন করছি না। ওকে, এরকম একটা ইন্টারফেস থাকবে, অ্যাড টিপলে অ্যাড হবে, সাবট্রাক্ট টিপলে সাবট্রাক্ট, মাল্টিপ্লাই টিপলে মাল্টিপ্লাই, অ্যান্ড ডিভাইড টিপলে ডিভাইড। লাইক তোমাদেরকে যদি করে দেখাই, 56 এখানে টিপলাম, ঠিক আছে, এখানে রাখলাম, তাহলে এখানে লেটস সে 56, তো এখানে লেটস সে 26, তাহলে আউটপুট কি আসার কথা? যদি সাবট্রাক্ট করি তাহলে আউটপুট কি আসার কথা? 30 আসার কথা এসেছে। অ্যাড যদি করতাম তাহলে কি আসতো? 82 তোমরা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। মাল্টিপ্লাই করলে 1456 এটা দিয়ে দিয়েছে, মাল্টিপ্লাই 26 ইন্টু 56, ওকে। অ্যান্ড ডিভাইড যদি করি তাহলে কিন্তু এরকম ডেসিমাল পয়েন্টেই কিন্তু আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। তো বোঝা গেল আমরা কোন সিস্টেমটা এখান থেকে তৈরি করছি। তো এই যে ক্যালকুলেশন গুলো হচ্ছে ওটা তো একটা ব্যাকএন্ডে হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, তো ওটার জন্য আমরা স্ক্রিপ্ট ডট জেএস লিখছি। তো দেখো এখানে নর্মালি যেরকম স্ট্রাকচার ছিল এইচটিএমএল এর, ডক টাইপ এইচটিএমএল, তারপরে এইচটিএমএল ট্যাগ আছে, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, এই যে এটাকে যদি ক্লোজ করি, এই যে এটা হচ্ছে পুরোটা এইচটিএমএল, ঠিক আছে। এইচটিএমএল এর ভেতরে বাকি কোডগুলো আছে, আমি এখানে এইচটিএমএল ক্লোজ করেছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং এগুলো তো অটোমেটিক হয়ে যায়, এটা এক্সপ্লেন করার কিছু নেই। এটাকে যদি ওপেন করি এর ভেতরে থাকে হেড ট্যাগ আছে, ঠিক আছে, মানে এইচটিএমএল এর ভেতরে একটা হেড ট্যাগ থাকে, একটা বডি ট্যাগ, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা হেড ট্যাগ আছে, তাই তো, এখান থেকে এই পর্যন্ত হেড ট্যাগের ভেতরে আরো অনেক মেটেরিয়াল আছে, বাট একটা মানে এইচটিএমএল এর ভেতরে হেড ট্যাগ হয় আর এই যে বডি ট্যাগ হয়। তো চলো হেড ট্যাগটাকে খোলা যাক, হেড ট্যাগের ভেতরে কি আছে দেখি। নর্মাল মেটা ট্যাগ মানে যেগুলো ছিল সেগুলো, টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে অ্যাকচুয়ালি, এগুলো অ্যাকচুয়ালি এইচটিএমএল এর টপিক, তবু আমি একবার ডিসকাশন করে দিচ্ছি এখানে। মানে এই যে আমরা যদি ওয়েবসাইটটা খুলি, এখানে দেখো উপরে ডকুমেন্ট লেখা আছে, তাই না, এই যে উপরে একদম এই যে এখানে। তো এইটাকেই আর কি আমরা নামটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখন দেখো ডকুমেন্ট আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেটর করে দিই, ক্যালকুলেটর যদি করে দিই দেখবে এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের যদি লাইভ সার্ভার ডাউনলোড না করা থাকে ভিএস কোড এক্সটেনশন, তাহলে তোমরা এখান থেকে জাস্ট রিফ্রেশ করবে, এটা রিফ্রেশ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন ক্যালকুলেটর আছে, নাইস। এবার এখান থেকে দেখো কিছু লিঙ্ক আছে, এই যে লিঙ্ক, তো সিএসএস কে আমরা এখান থেকে কানেক্ট করেছি, লিঙ্ক, তারপরে রিলেশন কি, স্টাইল শিট কানেক্ট করছি আমরা, আর এই স্টেপ করে আমরা স্টাইল ডট সিএসএস কে কানেক্ট করেছি। আফটার দ্যাট আমরা জাভাস্ক্রিপ্ট কে কিভাবে কানেক্ট করতে পারবো, জাভাস্ক্রিপ্টের দুটো মেথড হয়, একটা হচ্ছে আমরা এই হেড ট্যাগের ভেতরে দিয়েও কানেক্ট করতে পারি, অথবা এই যে জাভাস্ক্রিপ্ট যে কানেক্ট করছি মানে স্ক্রিপ্ট, আগের দিন আমি দেখিয়েছি কিন্তু কিভাবে কানেক্ট করে। তো স্ক্রিপ্টের মধ্যে এসআরসি দিয়ে স্ক্রিপ্ট ডট জেএস করে আমরা কানেক্ট করতে, মানে জাভাস্ক্রিপ্টের ফাইলের পাতটা আর কি। যদি এটা ভেতরে আমরা পরে দেখাবো ওইসব জিনিসগুলো, ফালতু ডিসকাস করে লাভ নেই। তো জাস্ট এখানে কানেক্ট করলাম, ঠিক আছে। এটাকে আমরা বডি ট্যাগের ভেতরে রাখতে পারি, বাট এখন আমরা হেড ট্যাগের ভেতরে রেখেই কাজ করবো, ওকে। তো হেড ট্যাগ ওপেন করা হয়ে গেল, হেড ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিই। তার মানে হেড ট্যাগের ভেতরে আমরা কি করলাম, জাভাস্ক্রিপ্ট কানেক্ট করলাম, সিএসএস কানেক্ট করলাম। এবার আমরা চলে যাবো বডি ট্যাগে, দেখি বডি ট্যাগে কি হয়েছে, তাই তো, লেটস গো। তো বডি ট্যাগের মধ্যে একটা ডিপ বানিয়েছে, যারা এইচটিএমএল শিখেছে অবভিয়াসলি বুঝতে পারছো ডিপ জিনিসটা কি। আরেকটা ডিপ বানিয়েছে, আরেকটা ডিপ বানিয়েছে, তিনটে ডিপ আছে এখানে, ঠিক আছে। ফার্স্ট ডিপটার কাজ কি, ফার্স্ট ডিপের মধ্যে আছে ইনপুট, তাই তো, ইনপুট আছে দুটো। তো দেখে নিই আমরা পেজটাতে গিয়ে, এই যে এটা এন্টার ফার্স্ট, এই যে জায়গাটা এটাই হচ্ছে ফার্স্টের দুটো ডিপ, ঠিক আছে। ইন্সপেক্ট যদি করি আমরা এটাকে, তো তোমরা এখান থেকে দেখতে পাবে এই যে এলিমেন্টস গুলো আছে। এখন আমরা কনসোল খুলিনি, হেড ট্যাগ আমরা ওপেন করবো না, বডি ট্যাগ, লেটস ওপেন বডি ট্যাগ। এবার এখানে যদি আমি হোভার করি দেখবে এখানে তিনটে ডিপ ছিল, তাই তো, তিনটে ডিপ। তো তিনটে ডিপের মধ্যে আলাদা, ফার্স্ট ডিপটার মধ্যে কি ছিল, দুটো ইনপুট ট্যাগ ছিল। তো তোমরা দেখো এখানে যখনই হোভার করবো না, আমি ডিপটাকে না ওপেন করে ফার্স্টে হোভার করে বোঝাই। এই হচ্ছে একটা ডিপ, গোটেরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে একটা ডিপ, সাইডে দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে এই বাটন গুলো আছে। আর একটা ডিপ আছে যেখানে আমাদেরকে রেজাল্টটা শো করতে হবে। তো চলো ফার্স্ট ডিপ নিয়ে আমরা ডিসকাস করি।
বডির ভেতরে আছে এটা, ঠিক আছে। ফার্স্ট ডিভের মধ্যে কি কি আছে, একটা ইনপুট ট্যাগ আছে যার মাধ্যমে আমরা ফার্স্ট নাম্বারে ইনপুট নিচ্ছি, আর একটা ইনপুট ট্যাগ আছে যার মাধ্যমে আমরা সেকেন্ড নাম্বারে ইনপুট নিচ্ছি, ঠিক আছে। এবার এই ইনপুট ট্যাগের ভেতরে কি কি জিনিস আছে দেখো। ইনপুট সেম কোড, কিন্তু এখানে ওই কোডটাই দেখাচ্ছে এইচটিএমএল এর ভেতরে যে কোডটা আছে আর কি। আমি যদি এক সেকেন্ড এটা একটা আমরা একটু সরি, ভালো হবে। ওকে, ইনপুট ট্যাগের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ প্লেস হোল্ডার আছে, এন্টার ফার্স্ট নাম্বার যেটা ভেতরে দেখা যাচ্ছে, ঠিক আছে। আইডি বলে দিয়েছে এটার নাম্বার, আইডি গুলো কিন্তু মাথায় রাখবে, আইডি কাজে লাগবে, ঠিক আছে, যে কোনো আইডি। আর এটার আইডি আইডি দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে এলিমেন্টকে অ্যাক্সেস করব, মানে এখানে দেখো ইনপুট ট্যাগের ভেতরে দুটো আইডি দিয়েছে, তাই তো। ইনপুট ট্যাগের ভেতরে টাইপ তো নাম্বার, নাম্বার ইনপুট নিচ্ছে, তো সেগুলো এইচটিএমএল এর ব্যাপার। বাট এখানে দেখো একটা আইডি আমরা সেট করেছি যেটা হচ্ছে নাম1, আর এখানে একটা আইডি নিয়েছি আমরা যেটা হচ্ছে নাম2, ঠিক আছে। আইডি আইডি কে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে আনবো সেটা পরে দেখাচ্ছি, ফার্স্টে এটা এক্সপ্লেইন করা দরকার। তো দুটো আইডি আমরা দিয়ে দিয়েছি, একটা নাম1 একটা নাম2। ওকে, বোঝা যাচ্ছে। দেখো যখন নাম1, ওকে, তো ফার্স্ট ডিপটা বোঝা গেল। এবার আমাদেরকে কি করতে হবে, আমরা যদি জাভাস্ক্রিপ্ট ফাইলে দেখি, তাহলে ফার্স্ট ডিপটা নিয়ে আমরা কথা বলছিলাম, দুটো নাম্বারকে ইনপুট নিতে হবে, তাই তো। এবার এটাকে যদি আমরা অপারেশন করতে যাই ব্যাকগ্রাউন্ডে, মাইনাস প্লাস বা ডিভাইড এগুলো যদি করতে চাই, তাহলে ফার্স্টে আমাদেরকে জাভাস্ক্রিপ্টে এই আইডির মধ্যে যে ভ্যালুগুলো আসবে সেগুলোকে আমাদেরকে জাভাস্ক্রিপ্টে নিয়ে আসতে হবে, তাই তো। নাম1 আইডিতে আর নাম2 আইডিতে যে ভ্যালুগুলো ইউজার ইনপুট করবে সেগুলোকে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসতে হবে। তো চলো জাভাস্ক্রিপ্টের ফাইলে যাই। কি বলছে দেখো, ফাংশন তো ক্রিয়েট করেছে, ফাংশনটা এখন বাদ দাও, ঠিক আছে। ফার্স্টে আমরা এখান থেকে অ্যাক্সেস করেছি জিনিসগুলোকে। আমরা যদি এটাকে বাইরেও দিয়ে দিই, ঠিক আছে, লেটস জাস্ট এই আইডি গুলোকে আমরা গেট দ্য ভ্যালু অফ দ্য ইনপুট ফিল্ড, ওকে, এটাকে আমি একটু বাইরে দিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এটাকে আমরা জাস্ট কন্ট্রোল এক্স করি, ফাংশনটা আমি পরে বোঝাচ্ছি। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা ফার্স্টে আমাদেরকে ভ্যালুগুলো নিতে হবে, ঠিক আছে। শুধু এই লাইনটা দেখো, যেখানে ভ্যার নাম1 এর নাম2। তো আমি কি বলেছিলাম, দুটো আইডি দিয়ে আমাদেরকে ভ্যালুগুলো নিতে হবে। তো আমরা কি করে নেব, লেটস সে এইচটিএমএল এর মধ্যে দুটো এখানে বক্স আছে যার মধ্যে ইউজার ইনপুট দিচ্ছে, তার মধ্যে থেকে আমরা কোনো রকমের ভ্যালু পাচ্ছি, সেটা নাম্বারও হতে পারে, টেক্সটও হতে পারে, বা সামথিং হতে পারে। তো আমাদেরকে ফার্স্টে এই আইডিটাকে ফার্স্টে অ্যাক্সেস করতে হবে। তারপরে ওর ভেতরে যে ভ্যালু আছে সেটাকে আমাদেরকে জাভা জাভাস্ক্রিপ্টের ভেতরে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। ওকে, এখানে ভ্যারি ইউজ করেছে, এখানে আমরা লেটও, ওটা কনসেপ্ট বেস, ওটা আমি পরে মানে এই এটা যেটা আমাদের প্রজেক্ট বেস লার্নিং সেটার পরের পোর্শনে, আজকের ভিডিওর সেকেন্ড পোর্শনে আমি ওটা ডিসকাস করবো, ঠিক আছে। ভেরিয়েবল অ্যান্ড দেয়ার টাইপস, কিভাবে মানে কিভাবে হয় টাইপটাকে আমরা ডিফাইন করতে পারি। লেট ভ্যার এন্ড কনস্ট্রাক্ট, তো সেগুলো পরে বলছি। জাস্ট ধরো আমরা যেমন ওখানে ইন্ট লিখি না, ইন্ট লিখি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, জাস্ট ইন্ট নাম1, তাই লিখি তো। তো এরকমই এখানে ধরো ভ্যার ইউজ করছে, ঠিক আছে, এটাকে আমরা লেটও ইউজ করতে পারি, ঠিক আছে, ভ্যারের বদলে আমরা লেটও ইউজ করতে পারি। এখানে ধরো আমরা ভ্যারি ইউজ করছি, পার্থক্যটা আমি পরে বলবো। ভ্যার, তারপরে আমরা এখানে একটা নাম1 ভেরিয়েবল বানিয়ে নিয়েছি, কারণ পরে দেখো এই সব জায়গায় এই যে এখানে দেখো এগুলো একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে, আমরা যখন অপারেশন করছি তখন এইগুলো কাজে লাগছে। যারা এই জন্য আমি বলেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আসো, ফাংশন কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে। তো নাম1 আছে, ঠিক আছে। নাম1 এর মধ্যে আমাদেরকে কোনো একটা ভ্যালুকে নিয়ে আসতে হবে ফ্রম ডকুমেন্ট বডি, ঠিক আছে, ডকুমেন্টের বডি থেকে আমাদেরকে একটা ভ্যালুকে নিয়ে আসতে হবে। তো নাম1 এর ভ্যালুটাকে যখন ইউজার ইনপুট করছে তখন সেটাকে আমাদেরকে ওই ইনপুট ফিল্ড থেকে নাম1 ভেরিয়েবলে এনে স্টোর করতে হবে, ঠিক আছে, লোকাল স্টোরেজে। লোকাল স্টোরেজ পরে বোঝাবো। নাম1 ভেরিয়েবলে মেনলি আনতে হবে, ঠিক আছে। এবার কিভাবে আনবো, তাই তো। পার্সেন্ট ফ্লোট এই কথাটা তোমরা বাদ দাও, এখন পার্সেন্ট ফ্লোটটা আমি পরে বোঝাচ্ছি। যদি এটা না থাকতো কি হতো, থাকলো না। আমরা কি করছি, প্রসেসটা হচ্ছে ডকুমেন্ট, মানে ডকুমেন্ট মানে ওই যে এইচটিএমএল এর ডকুমেন্টটা, ওটা তো এক ধরনের ডকুমেন্ট। ডট ডট তারপরে বলেছি, এটা কিন্তু সিম্পল ইংলিশ, গেট এলিমেন্ট, আমরা এলিমেন্ট নিচ্ছি, ওগুলো এক একটা এলিমেন্ট, ঠিক আছে, বাই আইডি, তারপরে ব্র্যাকেটের ভেতরে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখেছি নাম1, তাই তো, নাম1 লিখেছি। এবার
এরকম যদি করি তাহলে আমাদেরকে এলিমেন্টটা দেবে। আমরা তো ইনপুট যে এলিমেন্টটা সেটা তো চাই না, তাই না? আমি যদি তোমাদেরকে আহ, দেখো আমরা আমাদের প্রজেক্ট বেস লার্নিংটা কিন্তু এরকমই হবে, খুব মন দিয়ে শুনবে। এরকম না যে এটা দেখার পরে তোমার বানাতে লেগে যাবে, বাট এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। তো আমরা যদি শুধু এই লাইনটা যদি নিই, ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম ওয়ান, এরকম যদি করি তাহলে তোমাদের কি মনে হয় কোন জিনিসটা পাবো ডট ভ্যালুটা বাদ দিয়ে? কোন জিনিসটা আমরা অ্যাক্সেস করতে পারবো? তো এটাকে যদি আমি ক্লিয়ার করে দিই, সরি, ওকে, এটাকে দেখি এখন ঠিকঠাক কাজ করছে নাকি, ঠিক আছে, তারপরে আমরা দেখছি। লেটস এখানে 34 যদি করি, এখানে যদি আমরা 55 করি, অ্যাড যদি করি, আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে, তো ওই প্রবলেমটা আমরা পরে দেখছি। এটা জাস্ট বাইরে এনেছিলাম, তো এটাকে আমরা ভেতরেই নিয়ে চলে যাই, ভেতরেই নিয়ে চলে যাই, ঠিক আছে, তারপরে আমরা বলছি। এটা ফরম্যাট ডকুমেন্ট করে নিই, বা কন্ট্রোল চেক করে করলেও হবে। ঠিক আছে, এটা ভেতর ফাংশনের ভেতরেই রাখলাম, ফাংশনটাকে আমরা কল করছি, তো ঠিক আছে ফাংশনের ভেতরেই রাখলাম। তো ফার্স্টে আমরা কি করছিলাম, নাম ওয়ান আর নাম টু তে ভ্যালু নিচ্ছিলাম। আর আমাদেরকে দেখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই জিনিসটা আমাদেরকে কি রিটার্ন করছে, তাই তো? পার্সেন্ট ফ্লোটারে পরে আসছি, ফার্স্টে আমরা দেখি এই জিনিসটা কি রিটার্ন করছে। তো কন্ট্রোল ভি যদি করি, দেখো যখনই আমরা এলিমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি এত, মানে এই আইডির এলিমেন্টটাকে আমাদেরকে দিয়ে দাও, ঠিক আছে, ডকুমেন্টের মধ্যে এই এলিমেন্ট, এই আইডির যে এলিমেন্টটা আছে সেটা আমাদেরকে দিয়ে দাও। তো যখনই এটা আমরা কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম তখন আমাদেরকে পুরো আইডিটা দেবে, নট দ্য ভ্যালু, ঠিক আছে, ভ্যালুটা কিন্তু দেবে না। যদি আমরা ভ্যালু পেতে চাই তাহলে কি করতে হবে, ক্লিয়ার করার জন্য আমি বলেছিলাম যে এটা, আচ্ছা এবার লেটসে আমি এখানে একটা 5 ভ্যালু দিলাম, ঠিক আছে, এবার ধরো 5 ভ্যালু ওখানে দিয়ে দিয়েছি, ডট ভ্যালু যদি করি, দেখো 5 এলো, এলো, 5টাকে আমি দিলাম না, নর্মাল আছে, তাহলে তখন যদি আমরা আবার ডট ভ্যালু করি, ডট ভ্যালু, কারণ আমরা ওর ভেতরে যে ভ্যালু সেটাকে চাই, তাই না? কি আসছে? কিছুই আসছে না, একটা এমটি স্ট্রিং আসছে, স্ট্রিং বলে, ঠিক আছে, বলবো এটার ব্যাপারে আমি আজকে আমাদের সেশনের সেকেন্ড পার্টে বলবো। তো যখনই ডকুমেন্ট মেথডটা বুঝতে পারলো, তো ডকুমেন্টে ফার্স্টে আমরা ডকুমেন্টকে অ্যাক্সেস করছি, ডট গেট এলিমেন্ট, এলিমেন্টটাকে নিয়ে আসো, ঠিক আছে, বাই আইডি, কারণ আমরা কি সেট করেছিলাম ওখানে, ক্লাস সেট করিনি কিন্তু, ঠিক আছে, এখানে আমরা আইডি সেট করেছিলাম, যদি এইচটিএমএল এ যাই দেখবে এখানে আমরা আইডি সেট করেছিলাম, তাই তো? তাই আইডির দ্বারা আমাকে এলিমেন্টটা দাও, এলিমেন্টটা দাও, এই কথাটা কখন, এলিমেন্টটা দাও যখন আমরা অনলি লিখছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দিয়ে ভেতরে আইডিটা, শুধু এটুকু লিখলে মানে আমাকে এলিমেন্টটা দাও। আর যখনই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু, এই লাইনটা লিখছি ডট ভ্যালু, তার মানে ওই এলিমেন্টের ভেতরে যে ভ্যালুটা আছে সেইটা আমাকে দাও। বোঝা গেল? খুবই ইজিলি আমরা বুঝতে পারলাম। তাহলে এই লাইনটার মানে বুঝতে পারলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু, মানে বুঝতে পারলাম। ওকে, তো বোঝা গেল। এবার আমরা এই পার্স ফ্লোট কেন ইউজ করছি, পার্স ফ্লোট মানে নাম্বারটা যেহেতু আমাদেরকে পরে ডিভাইড করতে হবে, তো পার্স ফ্লোট এই কথাটা যদি আমরা এই ব্র্যাকেটের মধ্যে এটাকে গোটাটাকে দিয়ে যদি অ্যাড করে দিই তাহলে সেটা কি করে, যে ইনপুটটা নেবে ওটা আমাদেরকে ফ্লোটিং টাইপ নাম্বার হিসেবে নেবে, ঠিক আছে। তো ধরো এটাকে আমরা যদি এখান থেকে পুরোটাকে যদি নিয়ে নিই, ঠিক আছে, আমরা আগে কি করছিলাম, অনলি আমরা এই লাইনটা লিখছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট এইটা, ঠিক আছে, এরকম এখানে যদি আমি লিখি লেটসে, ফার্স্টে তো আমরা 10 লিখছিলাম, তাই না, এই সরি 5 লিখছিলাম, যদি 5 লিখলাম তখন আমাদের এরকম এই সেকেন্ড লাইনে যেটা, মানে এই লাইনে যেটা আছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নাম্বার এবং তার ভেতরে ভ্যালু, তো নর্মাল 5 আসছিল। এখন যদি আমি এরকম করি তাহলে কি হবে, আচ্ছা পার্সেন্টের পরে একটা ইয়ে ছিল, হ্যাঁ ঠিক আছে, মানে পার্স ফ্লোরটা দিয়ে আমরা ওটাকে বলতে পারি যে ব্যাপারটাকে আহ, মানে একটা ফিল্টারেশন করে নিলাম, ঠিক আছে। তো এবার কি আসবে, এবারও 5 আসছে, বাট লেটস সে টাইপ
অফ, টাইপ অফ যদি আমরা মানে এটা যদি টাইপ টাইপ অফটা আমি আজকে দেখাবো। টাইপ যদি দেখি, টাইপ অফ তো নাম্বার আছে। এবার ফ্লোটিং এর আর এটার কিন্তু ভ্যালুর অ্যাকচুয়ালি পার্থক্য হয় না, বাট ফ্লোটিং অপারেশনটা করার সময় আমাদের ওই বাইরে একটা পার্স ফ্লোট এই কথাটা অ্যাটাচ করতে হয়, ঠিক আছে? কারণ এখানে আমরা ডিভাইডও করব। তো যখন ডিভাইড করব তখন এখানে কিন্তু সেই ভ্যালুটা মানে ফ্লোটিং ভ্যালু হিসেবে পয়েন্ট হিসেবে দেওয়া উচিত। যদি আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখনই এক্সপেরিমেন্ট করে দেখে নিই। 5 ডিভাইডেড বাই লেটস সে 2, তাহলে কি আসছে? 2.5 আসছে। আচ্ছা, আমরা যদি এই কথাটাকে সরিয়ে দিই পার্স ফ্লোটটাকে, তাহলে কি হয় দেখি। এটাকে সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম, পার্স ফ্লোটটাকে আমরা সরিয়ে দিলাম, তাহলে কি হবে? একবার রিফ্রেশ করে নিই। লেটস সে এখানে 5 দিলাম, এখানে 2 দিলাম, মানে ওটা না দিলে দেখছি করা যায় নাকি। যদি করা যায় তাহলে ফাইন। ডিভাইড করি, 2.5 এ আসছে তাই না? একটা যদি বড় কোনো কিছু দিই, 34 সামথিং সামথিং, এটার মধ্যে যদি আমরা লেটস সে একটু আরো বড় নাম্বার দিই, তাহলে তখন কি হবে? তখন আসছে। তো এটা কি, এই জিনিসটা কি? এটা আমরা দেখতে পারি, এটা আমরা পরে এক্সপ্লোর করব, ঠিক আছে? বাট এখন আমরা দিলাম না, লেটস সে পার্স ফ্লোটটা এটা দিলাম না। ওকে, আমরা এটা কাজ করতে পারি, সব থেকে বেস্ট হচ্ছে আমরা এক্সপ্লোর করে নিতে পারি কেন এটা ইউজ হচ্ছে, ঠিক আছে? ইউজ অফ পার্স ফ্লোট বলছে যে the parse float method in javascript function used to convert string into floating point numbers. নাইস। তো এখানে কি করছে, যখন আমাদের যে নর্মাল যে ইনপুটটা নিয়েছিল, ঠিক আছে, যদি এটাকে আমরা অ্যাকচুয়ালি এটার মধ্যে কাজে লাগছে না, ঠিক আছে, এটা যেহেতু আমরা ইনপুট থেকে নিচ্ছি, বাট আমরা যদি এটাকে কোনো প্রম্পট থেকে নিতাম, ঠিক আছে, প্রম্পট দিয়ে নিতাম, যখন যেমন আমি আগের দিন দেখিয়েছিলাম যে উপর থেকে একটা আসে না বক্স, তো ওরকম যখন যদি নিতাম, তো সেটা স্ট্রিং হিসেবে কিন্তু ইনপুট আসতো, সেটাকে আমাদেরকে ফ্লোটিং টাইপে কনভার্ট করতে হতো তখন। তো তার জন্য আমরা পার্স ফ্লোট এই এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো বোঝা গেল এরকম করে যে টু কনভার্ট স্ট্রিং ইনটু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ঠিক আছে? ইট ক্যান, তারপরে কি বলছে, ইট ক্যান অলসো বি ইউজ টু কনভার্ট এনি নাম্বার টু স্ট্রিং দ্যাট কন্টেন আ ডেসিমাল ইনটু আ ফ্লোটিং, ঠিক আছে? এটা দরকার নেই, বাট আপাতত টু কনভার্ট স্ট্রিং ইনটু ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো বোঝা গেল যে এলিমেন্ট গুলো মানে প্রম্পট যেমন একটা ওরকম টাইপের, ঠিক আছে, মানে স্ট্রিং ইনপুট নাই, তো স্ট্রিং হবে অ্যাকচুয়ালি। যদি আমরা এখানে প্রম্পট বলে কিছু লিখি, তাহলে কিন্তু সেরকম একটা ব্যাপার হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে টাইপ অফ করে দেখি তো এখান থেকে প্রম্পটের দেখা যায় না। প্রম্পট যদি করি, ঠিক আছে, তো কি বলছে, প্রম্পট একটা ফাংশন, বাট প্রম্পটটা কি করে আমাদের স্ট্রিং টাইপের আর কি ইনপুট নেয়। আমি আগের দিন দেখেছিলাম, ওটা আগের দিনও প্রবলেম হয়েছিল। তো ওটাকেই যাতে এরকম কোনো প্রবলেম না হয়, কোডটা যেন ভালো হয়, তার জন্য এখানে আর কি ওই পার্সেন্ট পার্স ফ্লোট ওইটাকে আর কি অ্যাটাচ করেছি, ঠিক আছে? তো আমরা অ্যাটাচ করে দিতে পারি বা নাও করতে পারি, আমাদের দরকার হতে পারে, নাও হতে পারে। ইনপুট কিসের মাধ্যমে নিচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে। ওকে, ঠিক আছে, আমরা অ্যাটাচই করে দিলাম, লেটস সে আমরা এটাকে অ্যাটাচই করে দিলাম, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, যে কোনো টাইপেরই ডেটা আসুন না কেন, মানে নাম্বারে আসতে হবে অবভিয়াসলি। তো সেটাকে আর কি মানে স্ট্রিং টাইপ থেকে নাম্বারে কনভার্ট করবি, ঠিক আছে? স্ট্রিং টাইপে এলেও ফাইন, আর নাম্বার টাইপে এলে তো কনভার্ট করার কোনো প্রশ্নই হয় না, ডাইরেক্টলি স্টোর হয়ে যাবে। তার জন্য আমরা পার্স ফ্লোট দিয়েছি। ওকে, তাহলে বোঝা গেল আমরা নাম ওয়ান একটা ভ্যালুকে স্টোর করব, যেটা হচ্ছে ইনপুট বক্সে দিচ্ছে। সেটার জন্য আমরা কি করলাম, মানে মেন জায়গা যেটা, সেটা হচ্ছে ডকুমেন্ট থেকে আমরা গেট এলিমেন্ট মানে একটা এলিমেন্টকে চাইছি ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে? তারপরে ব্র্যাকেটের মধ্যে লিখলাম যে এই নাম ওয়ান আইডির যে এলিমেন্ট আছে সেটাকে অ্যাক্সেস করো, তারপরে ডট ভ্যালুটাকে অ্যাক্সেস করো, ঠিক আছে? মানে এই এলিমেন্টের ডট ভ্যালুটাকে অ্যাক্সেস করো। তো ডট ভ্যালু লিখলে মানে ওর ভেতরের যে ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে বলছে। ফাইন। ওকে, তো আমরা বুঝতে পারলাম ইনপুট কিভাবে নিচ্ছি আমরা এইচটিএমএল এর বডি থেকে। বোঝা গেল, এটা একটা ভালো জিনিস। ওকে, সো নাও পারফর্ম দ্য চুজেন অপারেশন। এবার তো যারা এই জন্য বলেছি আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা লাগবে, কারণ এটা মেথডটাই তাই।
এবার আমাদেরকে কি করতে হবে, কিছু অপারেশনস, আমি ফাংশনটা কেন লিখেছি সেটা পরে বলছি। অপারেশনস পারফর্ম করতে হবে, তাই তো, পারফর্ম কিছু অপারেশন করতে হবে। নাম ওয়ান নাম টু তো নিলাম। এবার আমরা চলে যাব সেকেন্ড ডিভে। এটা তো ফার্স্ট ডিভের কথাটা হয়ে গেল, তাই তো, ফাইন, ফার্স্ট ডিভের কথাটা হয়ে গেল। এবার মানে ইউজার এখানে ভ্যালু ইনপুট করে দেয়। আমি কি বলতে চাইছি, আমরা যদি এখানে যাই, এটাকে যদি একটু, লাইক এটা এখন, এক সেকেন্ড, আমরা যদি এখানে যাই, এখানে লেটসে ইউজার সামথিং ভ্যালু এখানে ইনপুট করে দিল, ঠিক আছে, 78 লেটসে, ওকে। সো এবার এখানে তো কিছু মানে ফাংশনালিটি অ্যাড করতে হবে, যাতে করে এই বাটনে যখন ক্লিক হবে তখন একটা ফাংশন কল হবে, এবং সেই ফাংশনটা কল হয়ে একটা ভ্যালু রিটার্ন করবে, যেটাই রেজাল্টে শো করবে, তাই তো। আমি কি বললাম ফ্লোটা, যখন এই বাটনগুলোর মধ্যে যে কোনো একটা বাটনে ক্লিক করবে, সেটা অ্যাডও, সেটা এবার এসে চেক করবে যে সেটা অ্যাডের বাটনে ক্লিক করেছে, নাকি সাবট্রাক্ট বাটনে ক্লিক করেছে, নাকি মাল্টিপ্লাই, নাকি ডিভাইড, কোন অপারেশনের জন্য ক্লিক করেছে। তো যদি অ্যাড হয়, তাহলে ব্যাকগ্রাউন্ডে অ্যাডের অপারেশন হবে, এবং সেটা রেজাল্টে মানে আউটপুটটা কবে আসে, সেই ডিভে আসবে সেটা পরে, বাট একটা বাটনে ক্লিক হবে এবং তারপরে একটা ফাংশন কল হবে, তাই তো। তো আমরা সেটা দেখছি কি করে হচ্ছে। তো এবার এখানে দেখো এই ডিপটা নিয়ে আমরা বক্তব্য রাখছি। এখানে ডিপের মধ্যে কি করেছে, বাটন আছে চারটে, ঠিক আছে। বাটনের মধ্যে দেখো, অন ক্লিকটা বাদ দাও, এখন বাটনের মধ্যে অ্যাড দিয়েছে একটা নাম, ঠিক আছে, একটাতে সাবট্রাক্ট দিয়েছে, সেম বাটনই ক্রিয়েট করেছে, বাটন এলিমেন্ট ক্রিয়েট করেছে। এবার যখনই ক্লিক করছে, অন ক্লিক, অন ক্লিক মানে কি, এটা একটা ইভেন্ট, ঠিক আছে। বলছে এ পয়েন্টিং ডিভাইস ডিভাইস বাটন হ্যাজ বিন প্রেসড অ্যান্ড রিলিজড অন অ্যান এলিমেন্ট, ফাইন, বোঝা গেল। তো বলছে যে অন ক্লিক, যখনই ক্লিক করছে, ঠিক আছে, অন ক্লিক, তখন ক্যালকুলেট ফাংশনের মধ্যে অ্যাড এটা পাস করছে, তাই তো, অ্যাড অপারেশনটা পাস করছে। আমরা যদি জাভাস্ক্রিপ্টে যাই, বা এটাকে যদি পাশাপাশি খুলি আমি, তোমরা দেখতে পাই, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি এটাকে এদিকে, এই তো ফাইন। এবার আমরা ভালো করে বুঝতে পারবো। তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, নাইস। তো দেখো কি হচ্ছে, এই যে বাটনটা, তাই তো, এটাকে একটু এরকম করা যেতে পারে, বা আমরা একটু ছোট করে নিতে পারি, সব থেকে বেটার এটা। তো কি হচ্ছে, বাটন আছে, বাটনের মধ্যে কি করছে, অন ক্লিক, যখনই মানে যখনই ক্লিক করছে, তখন এই ফাংশনটাকে আর কি কল করছে, তাই তো, ক্যালকুলেট ফাংশনটাকে কল করছে, এবং তার ভেতরে কি পাস করছে, ক্যালকুলেটের মধ্যে একটা স্ট্রিং পাস করছে, অ্যাড। তোমরা যদি এখানে দেখো, প্রোগ্রামের শুরুতে আছে ফাংশন, ঠিক আছে, ফাংশন কি, ক্যালকুলেট ফাংশন, যার মধ্যে একটা অপারেশনকে পাস করছে। অপারেশনটা কি, অ্যাড পাস করছে, স্ট্রিং এটা, ঠিক আছে, দেখো আহ, এরকম কোটেশনের মধ্যে আছে, তাই তো, ওকে। তো অপারেশনটা পাস করলে, অপারেশনের মধ্যে তার মানে কি স্টোর হয়েছে, অ্যাড স্ট্রিংটা স্টোর হয়ে আছে। এবার আমরা এখানে, এবার নর্মাল এই ভ্যালুগুলো তো তার সঙ্গে পাস করলো অবভিয়াসলি, ওই জন্য এগুলো ভেতরে রেখেছে, তোমরা বাইরেও রাখতে পারো, সেটা পরে ব্যাপার, বাইরেরটা বাদ দিলাম আমি, ভেতরে মানে একসঙ্গে সবই পাস হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে চেক করবে আমরা কি অপারেশন পাস করেছিলাম, কোন স্ট্রিংটা, অ্যাড স্ট্রিংটা, এই স্ট্রিংটা আমরা পাস করেছিলাম এখান থেকে, তাই তো। তো এখান থেকে চেক করছে ইফ অপারেশনের যে অপারেশন যে ভেরিয়েবলটা মানে এর ভেতরে যে পাস হয়েছে অপারেশনের মধ্যে, সেটা কি ট্রিপল ইকুয়ালস টু অ্যাড, ট্রিপল ইকুয়ালস টু কি, মানে কি এটা নট অনলি ভ্যালু বাট অলসো এটার যে টাইপ, এটা স্ট্রিং নাকি সেটাও চেক করবে, ঠিক আছে। আমি ট্রিপল ইকুয়ালস টু সম্বন্ধেও বলবো, কেন ডাবল ইকুয়াল, আমরা কারণ আমরা ডাবল ইকুয়ালস টু দেখে এসেছি অন্যান্য সি প্রোগ্রামিং বা এইগুলোতে, বাট এখানে ট্রিপল ইকুয়ালস টু মানে অ্যাকচুয়ালি চেকিং করছে, ধরে নাও উই এন্ড টু এন্ড চেকিং, ওকে। ট্রিপল ইকুয়ালস টু যখন দিলাম, এটাকে যদি কন্ট্রোল প্লাস করি, দেখতে অসুবিধা হতে পারে। আচ্ছা, সব থেকে বেস্ট আমি এটাকে বন্ধ করে দিলাম, হ্যাঁ। তো এখান থেকে ট্রিপল ইকুয়ালস টু মানে টাইপও চেক করছে, যে এটা কি স্ট্রিং, আর স্ট্রিংটা কি অ্যাড, এটা কি পাস করেছে, যে অপারেশন ইকুয়ালস টু কি অ্যাড। যদি এরকম হয়, অ্যাড হলে আমরা কোন অপারেশনটা পারফর্ম করবো, অ্যাডিশন অপারেশন, তার মানে রেজাল্ট ইকুয়াল টু নাম ওয়ান প্লাস নাম টু, পারফর্ম করলাম। যদি এরকমটা না হয়, তাহলে এলসি, এলসি কি হতে পারে, অপারেশন ইকুয়ালস টু কি সাবট্রাক্ট। সিমিলারলি এখানে দেখো আরেকটা বাটন আছে, যার মধ্যে আমরা ক্যালকুলেট ফাংশনের মধ্যে যে অপারেশনটা, আমরা এই যে অপারেশন লেখা আছে না, কোন অপারেশনটা আমরা পাস করেছি, কোন স্ট্রিংটা পাস করেছি, সাবট্রাক্ট,
ঠিক আছে, সাবট্রাক্ট স্ট্রিংটা পাস করেছি। তো যখনই সাবট্রাক্ট স্ট্রিংটা মানে সাবট্রাক্ট যে স্ট্রিংটা সেটা যখনই পাস করলো, ক্যালকুলেট ফাংশন কল হলো, ঠিক আছে, তখন এই ভেতরে ক্যালকুলেট ফাংশনের ভেতরে সাবট্রাক্ট যে স্ট্রিংটা সেটা এলো। তো ফার্স্টে চেক করলো সাবট্রাক্ট যে ইফ অপারেশন ইকুয়ালস টু সাবট্রাক্ট, না এখানে কি অ্যাডিশন আছে, তাহলে এটা হবে না, জাম্প করে যাবে পরে এলসিপি। এলসিপি চেক করছে অপারেশন ইকুয়ালস টু কি সাবট্রাক্ট, ইয়েস এইটা, তার মানে এটার ভেতরে যে অপারেশন আছে সেটাকে পারফর্ম করবে। রেজাল্ট ইকুয়ালস টু নাম ওয়ান মাইনাস নাম টু। আচ্ছা, রেজাল্টটা কোথা থেকে এলো, এই যে আগে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে রেজাল্ট, ঠিক আছে, তার মধ্যেই আর কি ভ্যালুটা স্টোর হচ্ছে। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে তাদের জন্য কিন্তু খুবই মানে ইজি। এই জন্য বলছি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখ আছে প্লিজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে কিন্তু শিখতে হবে, মানে খুব যে ডিটেলে তা না, এই ইফ এলস ফর লুপ বা এইগুলোর ইউজ জানতে হবে, ওটাই বোঝা গেল। নাও এবার সিমিলারলি পরের বাটনে কি পাস করেছে, মাল্টিপ্লাই বলে একটা স্ট্রিং পাস করেছে, ঠিক আছে, যেটার মধ্যে আমরা বাটনের মধ্যে মাল্টিপ্লাই বাটন দিয়েছি। তো এবার এখানে মাল্টিপ্লাই এলো অপারেশনের মধ্যে, ঠিক আছে, মাল্টিপ্লাই এলো। এবার সবকিছু তো মানে বাকি সব ডেটাও এলো। চেক করছে ইফ অপারেশন কি অ্যাড, না অপারেশন কি সাবট্রাক্ট, না অপারেশন কি মাল্টিপ্লাই, ইয়েস মাল্টিপ্লাই পাস করা হয়েছিল। মাল্টিপ্লাই পাস করা হয়েছিল, তার জন্য স্টার দিয়ে তোমরা জানো আমরা মাল্টিপ্লাই করি, মানে মিডিলে যদি স্টার বসাই, নাইস ফাইন হয়ে গেল। এলসিফ আর একটা কি অপারেশন বাকি থাকে, ডিভাইড। এবার ডিভাইড পাস করলো লেটসে, তার জন্য চতুর্থ বাটন যেটা সেটা বানিয়েছি আর কি, ডিভাইড, ঠিক আছে। তো ডিভাইড পাস করলো ইকুয়ালস ট্রিপল ইকুয়ালস টু ডিভাইড একটা স্ট্রিং, এই যে আমরা যে এই সিঙ্গেল ইনভার্টেড কমা সেটা কিন্তু দিতে ভুলবে না। আমি কিন্তু এটার সেকেন্ড হাফে আমি ডিসকাস করবো, বা এই ভিডিওটা বা এটারই আমি একটা কাজ করতে পারি যে একটা কনসেপচুয়াল ভিডিও একটা প্রজেক্ট বেস ভিডিও আমি একদিনেই দিতে পারি। তো দেখা যাক, আগে তো আমরা এই প্রজেক্টটার এক্সপ্লেনেশনটা আগে আহ, শেষ করি, তারপরে দেখবো, ঠিক আছে। তো এই পোর্শনটা দেখো, কোডের এই পোর্শনটা এলসিপ এর পোর্শনটা। তো এলসিপ এ কি বলছে যে অপারেশন কি ইকুয়ালস টু ডিভাইড, কারণ আমরা চতুর্থ বাটনে যদি ক্লিক করতাম তার মানে এই বাটনটাই ফাংশন কল করতো। আর এই বাটনটাই যদি ফাংশন কল করতো যখন অন ক্লিক একটা ইভেন্ট, তাই না, আমরা ক্লিক করলাম, ক্লিক করলে তুমি ক্যালকুলেট ফাংশনটাকে কল করো উইথ দ্য স্ট্রিং ডিভাইড, এটা বেঙ্গলি মিনিং এটা, ঠিক আছে, মানে ডিভাইড যে স্ট্রিংটা সেটাকে ক্যালকুলেট ফাংশনের মধ্যে পাস করো এবং কল করো অন ক্লিক, ক্লিক করলে ডিভাইড বাটনেই যখন ক্লিক করলো তখনই সেটা কিন্তু ওটাকে কল করলো। এবার ডিভাইড তাহলে পাস হয়ে গেল জাভাস্ক্রিপ্টের মধ্যে। এবার এখানে চেক করছে, সবগুলো চেক করলো, কোথাও ডিভাইড মিললো না, লাস্টেরটা এসে ডিভাইড মিললো। এবার আমরা জানি যে ডিভিশনের ক্ষেত্রে দুটো কেস হতে পারে, একটা আনডিফাইন্ড কেস হতে পারে, একটা হচ্ছে নর্মাল কেস হতে পারে। ব্যাপারটা হচ্ছে যখনই আমরা ডিভিশন করি তখন আমরা জানি যে কোনো কিছু নাম্বারকে যদি জিরো দিয়ে ডিভাইড করি সেটা কিন্তু পসিবল না অ্যাকর্ডিং টু ম্যাথামেটিক্স রুল, ঠিক আছে, জিরো দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করা পসিবল না, মানে ডিনোমিনেটরে কখনো জিরো থাকবে না, তাই তো, ডিনোমিনেটর মানে কি নিচে, ঠিক আছে, আহ, এটাকে বাংলাতে আমি ভুলে গেছি কি বলে। তো ডিনোমিনেটরে কিন্তু জিরো থাকবে না, তাহলে সেটা কিন্তু ভ্যালিড হবে না। তো সেটাকে আমরা এলস কন্ডিশনে দিয়েছি, এটা আমরা উল্টো করতে পারতাম যে ফার্স্টে ইফ চেক করলাম যে নাম টু, কারণ নাম ওয়ানের ভ্যালুটা আমরা আগে নিচ্ছি, তাই না, আর নাম টু এর ভ্যালুটা পরে নিচ্ছি, তার জন্য নাম ওয়ান ডিভাইডেড বাই নাম টু এই অপারেশনটা পারফর্ম হওয়ার কথা। এবং নাম তাহলে কি চেক করতে হবে যে নাম টু এর নিচে নাম নাম মানে নাম ওয়ানের নিচে নাম টু আছে, নিচে নাম টু আছে, তো নাম টুটা জিরো হতে পারে, নাম ওয়ান জিরো হতে পারে, বাট নাম টুটা, তাই এখানে চেক করতে পারি আমরা নাম টু কি ইকুয়ালস টু জিরো, তো এটা আমরা চেক করতে পারি। বাট এখানে নট ইকুয়ালস টু জিরো দিয়েছে, এখানেও তিনটে কেন, একটা নট দিয়েছে, দুটো ইকুয়ালস টু কেন, কারণ এখানে টাইপও চেক করছে, ঠিক আছে, টাইপও চেক করেছে। তো তার জন্য এবার এখানে আমরা এরকম কন্ডিশনটা লিখতে পারতাম যে নাম টু ট্রিপল ইকুয়ালস টু জিরো নাকি, মানে নাম টুতে থেকে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটা জিরো নাকি, যদি জিরো হয় নাম টু এর ভ্যালুটা, ঠিক আছে, যদি জিরো হয় তাহলে সেটাকে ডিভাইড করো না, তাহলে সেখানে এরর দিয়ে দাও। বাট এখানে উল্টো করেছে যে নাম টু নট ইকুয়ালস টু জিরো নাকি, যদি নাম টু এর ভ্যালু জিরো না হয়ে অন্যান্য ভ্যালু হয় তবেই আমরা এই রেজাল্টের যে অপারেশনটা সেটাকে পারফর্ম করবো। ওকে, জিরো বাদে এনি ভ্যালু হতে পারে, বাট জিরো হবে না। তো ওটাই করেছে যে এই সাইনটা হচ্ছে নট, ঠিক আছে, তোমরা কিবোর্ডে দেখবে, কিবোর্ডে কোথায় আছে এক যে বাটনটা আছে ট্যাবের একটু উপরে তার ডান সাইডে, ঠিক আছে, সেখানে ওয়ানের উপরে দেখো এই চিহ্নটা আছে, ঠিক আছে, এক্সক্লামেটরি চিহ্ন যেটা,
তো ওটা শিফট টিপে তোমরা করতে পারো, ঠিক আছে। তো নট, এটার মানে হচ্ছে নট ইকুয়ালস টু মানে পুরোটা আর কি চেক করছে, হলো? তো বোঝা গেল এটা, মানে চেক করছে। তো এটা বাংলা মিনিং কি? ইফ, যদি num2 এর যে ভ্যালুটা সেটা নট ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, 0 এর সমান সমান না হয়, তাহলে আমরা এই রেজাল্টের ভ্যালুতে আমরা এই num1 ডিভাইডেড বাই num2 এই ভ্যালুটা মানে এই অপারেশনটা পারফর্ম করে সেই ভ্যালুটাকে স্টোর করব। না হলে যদি ওখানে যদি 0 থাকে বা মানে 0 যদি থাকে, ঠিক আছে, তখন আমরা কি করব? তখন রেজাল্টে আমরা এরর একটা স্ট্রিং পাস করব বা স্ট্রিং স্টোর করব রেজাল্টের ভিতরে, ঠিক আছে, যেটা হচ্ছে এরর ডিভিশন বাই 0, ঠিক আছে, হলো? মানে কন্ডিশনের ভেতরে আমরা কন্ডিশন করছি। তো তোমরা যদি এই পোর্শনটা বুঝতে না পারো আরেকবার দেখবে ভিডিওটাকে পিছনে করে, হলো? তাহলে আমরা রেজাল্টের মধ্যে তো একটা ভ্যালু স্টোর করে নিলাম অপারেশন করে, ফাইনালি একটা ভ্যালু আমরা স্টোর করে নিলাম, তাই তো? আমরা ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, কি করে নিলাম, আচ্ছা সামারি পরে বলবো। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা যে কোনো একটা বাটন ক্লিক করলাম। এবার যে বাটনে ক্লিক করলাম প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা ভ্যালু পাস করলাম বা আলাদা আলাদা স্ট্রিং পাস করলাম। যদি কেউ অ্যাড বাটনে ক্লিক করে তাহলে অ্যাড স্ট্রিং পাস করলাম ক্যালকুলেট ফাংশনের মধ্যে। যদি কেউ সাবট্রাক্ট বাটনে ক্লিক করে তাহলে সেখানে আমরা সাবট্রাক্ট স্ট্রিং পাস করলাম সাবট্রাক্ট মানে ক্যালকুলেট ফাংশনের মধ্যে, ঠিক আছে। কেউ যদি মাল্টিপ্লাইতে ক্লিক করে মাল্টিপ্লিকেশন বাটনে তাহলে সেখানে মাল্টিপ্লাই স্ট্রিংটা আমরা পাস করলাম থ্রু ক্যালকুলেট ফাংশন, ঠিক আছে। আর ক্যালকুলেট ফাংশনকে কলও করলাম অন ক্লিক, ঠিক আছে। অন ক্লিক ইভেন্টটা কিন্তু অ্যাড করতে হবে। মানে অন ক্লিক মানে কি, খুবই মানে ইজি, ক্লিক করলাম তারপরে তুমি কি করো, এই ফাংশনটাকে কল করো উইথ দ্য ভ্যালু সাবট্রাক্ট। ওকে, বোঝা গেল? নাইস। তোমরা লাইক করে দাও যদি এই পর্যন্ত ভিডিওটা বুঝতে পারো, আরাম করে লাইক এন্ড কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আর তোমাদের ফ্রেন্ডদেরকে যারা এরকম করে করে শিখতে ইচ্ছুক তাদেরকে অবভিয়াসলি শেয়ার করতে পারো। আচ্ছা, বোঝা গেল ডিভাইড সেম। তো আমরা এবার কি করলাম, আমরা কি অপারেশন করতে হবে সেটা জেনে নিয়ে একটা ফাংশনকে কল করলাম এবং ফাংশনের ভেতরে আমরা অপারেশন করে রেজাল্টের মধ্যে একটা ভ্যালু স্টোর করে নিলাম। এবার আমাদেরকে আউটপুট করতে হবে, মানে রেজাল্টটাকে আমাদেরকে আনতে হবে এখানে, তাই তো? তার জন্য আমরা কি করব, তারপরে আমরা চলে আসি থার্ড ডিবে যেখানে রেজাল্ট আসবে। ফাইন। এবার এখানে কি হচ্ছে, রেজাল্টের মধ্যে দেখি একটা H3 এলিমেন্ট আছে, H3, ঠিক আছে, যার ভেতরে রেজাল্ট আছে, তাই তো? রেজাল্ট লিখেছে, মানে এই স্প্যানটাকে যদি আমরা সরিয়ে দিই, স্প্যানটাকে আমরা সরিয়ে দিই, ওকে, এখন আমরা কন্ট্রোল এক্স করে সরিয়ে দিই। তো নর্মালি একটা টেক্সট লেখা আছে, এর ভেতরে একটা কিছু আসবে লেখা, ঠিক আছে। তো ওটার নাম ডট ইনার এইচটিএমএল বা ডট ইনার এইচটিএমএল করেও করতে পারি, ঠিক আছে। বাট আচ্ছা, ওটা আমরা পরে ট্রাই করে দেখছি, আগে এটা দেখি। তো এটার পরে কি, এখানে একটা কিছু অ্যাড হয়ে যাবে, মানে রেজাল্টের ভ্যালুটা চলে আসবে, তাই তো? রেজাল্টের পরে এখানে রেজাল্টের এইচটিএমএলটা অ্যাড হয়ে যাবে। এইচটিএমএল আমরা আলাদা করে অ্যাড না করে আগে থেকে একটা এইচটিএমএল বানিয়ে রাখলাম, তাই তো? স্প্যান, স্প্যান, ঠিক আছে, একটা স্প্যান ক্রিয়েট করে নিলাম, স্প্যান এলিমেন্ট, এবং তার ভেতরে একটা আইডি দিয়ে দিলাম যেটা হচ্ছে রেজাল্ট। যখনই রেজাল্টের ভ্যালু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে পেয়ে গেলাম তখনই এর ভেতরে চলে আসবে, মানে এর ভেতরে টেক্সট হিসেবে চলে আসবে। তার জন্য আমরা এখানে ইনার টেক্সট ইউজ করেছি। এবার ডিসপ্লে দ্য রেজাল্ট দেখো এখানে কি বলছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্টে আমরা অ্যাক্সেস করে নিলাম, ঠিক আছে। এটাকে যদি ফুল স্ক্রিন করি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ডট ইনার টেক্সট, ডট ইনার টেক্সট ইকুয়াল টু রেজাল্ট, মানে এই যে এটার মানে কি, ডকুমেন্ট সেম সেম মেথড, এখানে ডকুমেন্ট আগে ডাকলাম ডকুমেন্টকে, তারপরে ডট গেট এলিমেন্ট বাই আইডি, এক সেকেন্ড কি হবে, হ্যাঁ, ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে আমরা এই যে আইডিটা ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং হিসেবে যে আইডিটা লিখেছি রেজাল্ট, সেই আইডি দিয়ে আমরা এলিমেন্টটাকে ফার্স্টে অ্যাক্সেস করে নিলাম, তাই তো? এখানে দেখো বানানটা কিন্তু হুবহু লিখতে হবে, কারণ এই এলিমেন্টটাকে আমরা ম্যানিপুলেট করছি, এই যে স্প্যান যে এলিমেন্টটা সেটাকে আমরা ম্যানিপুলেট করছি। তো স্প্যান এলিমেন্টটাকে ওর আইডি দিয়ে, মানে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে নিয়ে এলাম। এবার ওর ভেতরে আমরা একটা ইনার টেক্সট সেট করব, তাই তো? ইনার টেক্সট সেট করব মানে ওর ভেতরে একটা আমরা টেক্সট সেট করব স্প্যানের ভেতরে। তো তার জন্য আমরা এই লেখাটা লিখেছি যে ডট ইনার টেক্সট, ঠিক আছে। ডট দিয়ে কিন্তু দেখো সবগুলো আসছে, ডট ইনার টেক্সট, এবং তার ভেতরে আমরা
কাকে অ্যাসাইন করেছি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা সিঙ্গেল ইকুয়ালস টু থাকলে সেটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর ভেতরে আমরা সেট করেছি রেজাল্টের যে ভ্যালুটা এলো সেটা এররও দিতে পারে, সেটা অন্যান্য ভ্যালু আসতে পারে। ওকে, বোঝা গেল? আমরা সেট করে দিলাম, যখনই আমরা ইনার টেক্সট এটাকে সেট করে দিলাম তখন এই এইচটিএমএল ম্যানিপুলেট হয়ে গেল, এবং এই যে স্প্যান এলিমেন্টের ভেতরে একটা টেক্সট চলে এলো, ওই রেজাল্টের ভ্যালুটা চলে এলো। ঠিক আছে, রেজাল্টের যে টেক্সটটা সেটা এররের কথাটাও হতে পারে, স্ট্রিংটাও হতে পারে, অথবা ভ্যালু, সেটা চলে এলো। ঠিক আছে, তো বোঝা গেল গোটা যে জিনিসটা। আমি একটু একবার এলিমেন্টে যাই। এই যে দেখো লাস্টের যে ডিপটা আছে, এটা তো স্ক্রিপ্ট, এই যে ডিপটা, ঠিক আছে, এই ডিপের ভেতরে রেজাল্ট আছে। এবার দেখো এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল এর রেজাল্ট দেওয়া আছে আর স্প্যান আছে, তাই তো? এবার দেখবে এর ভেতরে একটা এলিমেন্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, একটা কথা অ্যাড হয়ে যাবে, মানে ইনার টেক্সট আমরা অ্যাকচুয়ালি এইচটিএমএল অ্যাড করছি না, আমরা ডাইরেক্টলি এলিমেন্টটাকে অ্যাক্সেস করে তার ভেতরের টেক্সট মানে ইনার টেক্সট আমরা অ্যাড করছি। দেখবে যখন অপারেশনটা করবো এখানে, যে লেটস সে 45 অ্যান্ড আমরা এখানে দিয়ে দিলাম লেটস সে 30, অ্যান্ড আমরা 45 থেকে 30 এটাকে সাবস্ক্রাইব করবো। তোমরা খেয়াল করবে এই রেজাল্টের পরে এই যে স্প্যান যে এলিমেন্টটা আছে এটার ভেতরে কিছু হচ্ছে নাকি খেয়াল করবে, সাবট্রাক্ট। দেখো একটা কিছু চলে এলো, তাই না? 15 এখানে চলে এসেছে স্ক্রিনে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানেও কিছু একটা চলে এলো, তাই না? ভেতরে এটাকে যদি খুলি, দেখতে পাচ্ছ 15। নাইস। এবার আমরা যদি অন্য অপারেশন করি, লেটস এখান থেকে 3 মাইনাস করছি, তাহলে কত, 42 আসবে। দেখবে অটোমেটিক্যালি ইনার টেক্সটটা সেট হয়ে যাবে, ইনার টেক্সটটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে যদি আমরা এটাকে সাবট্রাক্ট করি। 42 হয়ে গেল। আমরা ম্যানিপুলেট করছি, আমরা কি বলছি, আমরা এটাকে উম, মানে এইচটিএমএলটাকে আমরা ম্যানিপুলেট করছি, ঠিক আছে, অ্যাকর্ডিংলি আমরা ভ্যালুটাকে সেট করছি, ইনার টেক্সটটাকে সেট করছি। তো অনলি আমরা টেক্সট সেট করছি। এবার আমরা এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পারি, এটা ট্রাই করে দেখতে পারি। তো আম, দেখি ট্রাই করে কিছু হয় নাকি এটা। ঠিক আছে, তো চলো রেজাল্টটা আমাদের দরকার, এটাকে জাস্ট আমি ইনার টেক্সটের জায়গায় ইনার এইচটিএমএল করে দেবো, এইচটিএমএল। ঠিক আছে, ইনার এইচটিএমএল ইকুয়ালস টু, এখানে লেটস সে রেজাল্টটা আমরা নিলাম না, ইনার এইচটিএমএল করাটাও কিন্তু খুব মানে বাজে ব্যাপার, ওটা একটু বড়ই হয়ে যাবে আর কি। ঠিক আছে, ইনার এইচটিএমএল করে লাভ নেই, ওটা তোমাদেরকে অন্য কোনো একটা প্রজেক্টে দেখো। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয় ইনার এইচটিএমএল করলে এই যে স্প্যান যে গোটা এলিমেন্ট আছে, তাই না, সেটা সেট হয়ে যায় এখানে। স্প্যান পুরো একটা এলিমেন্ট ওখানে চলে আসবে, বসে যাবে এইচ3 এর ভেতরে, এইচ3 এর ভেতরে স্প্যান এলিমেন্ট চলে আসবে এক্সট্রা করে। তো ওটাই বলছে। আচ্ছা আমরা ট্রাই করে দেখি, হ্যাঁ ট্রাই করে দেখি, বেস্ট হবে। চলো ট্রাই করাটা বেস্ট। ইনার এইচটিএমএল লেটস এ সেট করে দিলাম, এবং এখানে রেজাল্টটা পরে আসছে, এখানে লেটস একটা এরকম টাইপের দিয়ে দিলাম। তো এখানে আমরা এই পুরোটাকে আমরা আগে কেটে নিই, মানে পুরোটাকে আমরা এখান থেকে উড়িয়ে দিই, স্প্যানটাই থাকবে না ওখানে। ঠিক আছে, স্প্যানটা এইচ3 এর ভেতরে স্টোর হবে, যেহেতু সেটা আমরা পরে করছি, আগে আমরা স্প্যানটা এখানে রাখি। স্প্যান, আর এখানে রেজাল্ট আইডির কোনো রকম প্রয়োজন নেই, স্প্যান আমরা রেখেছি, একটা স্প্যান এলিমেন্ট রেখেছি, এবং এর ভেতরে টেমপ্লেট লিটারাল যেটাকে বলে, আমি পরে দেখছি, এটা আগে আমি আগে টেস্ট করে দিই, ঠিক আছে, তারপরে তোমাদেরকে বলছি। তো দাঁড়াও আমি এক সব থেকে ভালো আমি টেস্ট করে আসি ওটা, তারপরে তোমাদের। ওকে, সো এখানে আমরা কি করলাম, এখানে আমরা এরকম যদি করি এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, কি প্রবলেম আমি বলছি, এটা কি হতে পারে। বলছে যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা এই আইডিটা এখন সেট করে দিয়েছি এইচ3 এলিমেন্টে, ঠিক আছে, আর এখানে রেজাল্টটা কিন্তু আগে থেকে দেখা, মানে রেজাল্টটা দেখাবে, বাট রেজাল্টের জায়গায় রিপ্লেস হয়ে একটা এলিমেন্ট চলে আসবে। ঠিক আছে, ফার্স্টে কিন্তু রেজাল্ট দেখাবে বিফোর অপারেশন। এবার এখানে আমরা সেট করেছি ডট ইনার এইচটিএমএল, এবং যখনই ইনার এইচটিএমএল সেট করবো আমরা, তখন কন্ট্রোল মাইনাস করে এটাকে যদি একটু ছোট করি, তাহলে দেখা যাবে এটাকে, যে এক সেকেন্ড, এটা যখন আমরা সেট করছি না তখন আমাদেরকে ব্যাকটিক্স ইউজ করতে হবে। ব্যাকটিক্স কোথায় আছে, এখানে কিন্তু নর্মাল ইনভার্টেড কমা ইউজ করতে পারবো না। ব্যাকটিক্স কোথায় আছে, ব্যাকটিক্স ট্যাব যেটা আছে আমাদের কিবোর্ডে, ট্যাবের ওপরে একটা ছোট্ট করে একটু ব্যাকা একটা যে ইনভার্টেড কমা আছে না, একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মতন দেখতে, বাট ব্যাকা আছে একটা, টিলডে না, কিন্তু টিলডে আর ব্যাকটিক্স সেম জায়গায় আছে, ব্যাকটিক্সটা নিচেরটা, টিলডেটা উপরেরটা, যেটা আমাদেরকে কিন্তু টিলডে ইউজ করছি না আমরা, এখান থেকে ব্যাকটিক্স ইউজ করছি। তো ব্যাকটিক্সের ভেতরে আমাদেরকে রাখতে হয় এইচটিএমএলটা, আমরা স্প্যান এইচটিএমএল অ্যাড করতে চাই। আর এই যে ডলার আর এর ভেতরে যেটা লিখেছি না, এই থার্ড ইনভার্টেড, মানে এই যে ব্র্যাকেটটা, ঠিক আছে,
সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা রেজাল্টের ভ্যালুটাকে পাস করেছি। যখনই এটা কখন ইউজ হয়, টেমপ্লেট রিটার্ন মানে হচ্ছে ডলার, ডলারের পরে একটা যখন আমরা এরকম টাইপের স্ট্রাকচার দিলাম, এটাকে সরাও, তো এটাকে আমি যদি বড় করি, তো যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা ডলারের ভেতরে আমরা এইটাকে দিয়েছি, তাই তো? এবার এই যে ফরম্যাটটা, এইটাকে বলছে টেমপ্লেট লিটারাল, ঠিক আছে? টেমপ্লেট লিটারাল ভেতরে আমরা কোনো ভ্যালুকে যদি পাস করতে চাই কোনো স্ট্রিং এর ভেতরে, তখন আমরা এই টেমপ্লেট লিটারালের ভেতরে ওই ভেরিয়েবলটাকে পাস করতে পারি, ঠিক আছে? তো এখানে যদি আমরা ভেরিয়েবল, সরি কন্ট্রোল জেড, এখানে আমরা জাস্ট রেজাল্টটাকে পাস করেছিলাম, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের ভ্যালুটা স্টোর হচ্ছে, ট্যাব টিপলে কিন্তু এখানে রেজাল্টটা চলে এলো। ফাইন। এবার এই এইচটিএমএলটাকে সেট করে দিচ্ছে এই রেজাল্ট আইডি আমরা কি সেট করেছিলাম, কন্ট্রোল মাইনাস করি আমরা এই, এবার আমরা এইচটিএমএলটাকে একটু বড় করে নিই। তো দেখো এখান থেকে H3টার ভেতরে কোনো স্প্যান নেই এবং H3তে আমি একটা আইডি দিয়েছি যেটা হচ্ছে রেজাল্ট, মানে এর ভেতরে এই রেজাল্ট যে টেক্সটটা সেটাকে সরিয়ে এখানে একটা এইচটিএমএল সেট করে দিচ্ছি যেটা হচ্ছে স্প্যান, এবং স্প্যানের ভেতরে এই রেজাল্টের ভ্যালুটা, ঠিক আছে? এটা আমরা ডাইরেক্টলি স্প্যান না দিয়ে নর্মালি মানে ডলার এটা দিয়েও করতে পারি। তো আমরা যদি এখন যাই, তো তোমরা দেখবে যে এখন তো রেজাল্ট হয়ে আছে, তাই না? এখন রেজাল্ট হয়ে আছে। এবার আমরা যদি এটাকে যদি খুলি, তো দেখো এখানে H3 এর ভেতরে রেজাল্ট আছে, তাই তো? আর কিন্তু কিছু নেই। এবার আমরা যদি এখানে টিপে মানে 45 লেটসে এবং এখানে লেটসে 10 দিলাম, ঠিক আছে? লেটসে 10 দিলাম এবং এটাকে আমরা একটা অপারেশন করলাম, লেটসে অ্যাড করব, তো তোমরা দেখবে যে এই যে H3 এর লাইনটা আছে না, এখান থেকে রেজাল্টটা সরে যাবে এবং এখানে একটা ইনার এইচটিএমএল সেট হয়ে যাবে। তো আমরা যদি অ্যাড করি, তো দেখো এখানে কিন্তু একটা ইনার এইচটিএমএল সেট হয়ে গেছে, যেখানে 55 ভ্যালুটা স্টোর হয়ে গেছে, তাই তো? ফাইন। আমরা চাই যে না, এখানে হচ্ছে রেজাল্টের এটাও থাক, তাই না? তো রেজাল্টের ওটা যেহেতু আমরা চাই যে না রেজাল্টের ওই লেখাটাও থাক, তার জন্যই আমাদের আগের মেথডটা ছিল, যেটা হচ্ছে গিয়ে আলাদা করে স্প্যান সেট না করে এখানে ভেতরেই স্প্যান দিয়ে দেওয়া এবং সেটাকে আইডির মাধ্যমে অ্যাক্সেস করা, অ্যান্ড দেন ওর ভেতরে একটা ইনার টেক্সট সেট করা, ঠিক আছে? ইনার এইচটিএমএল সেট করার এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? তো আমরা এটাকে আবার ব্যাক করে দিই, ইনার টেক্সট ছিল, টেক্সট অ্যান্ড টেক্সটে আমরা রেজাল্টকে সেট করে দিলাম ডাইরেক্টলি, অত ঝামেলার কোনো প্রয়োজনই নেই। তো আমরা এখন যদি এখানে গিয়ে যদি ভ্যালুটাকে আর কি সেট করি 45 লেটসে, এবং এখানে লেটসে 20 করে দিলাম, এবার লেটসে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে? তো 900 হয়ে গেল। আর দেখো এখানে এই ডিপটার ভেতরে একটা ভ্যালু সেট হয়ে গেছে অটোমেটিক, H3 এর ভেতরে রেজাল্ট তো অলরেডি ছিল, স্প্যানের ভেতরে 900 চলে এসেছে, তাই না? তো সিমিলারলি যদি ডিভাইড করি, একটা এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তাই না? তো ইনার টেক্সটটা কিন্তু এখানে সেট হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পুরো মানে কিভাবে আমরা এটা তৈরি করলাম। তো আশা করি এটা বোঝা গেল। আর থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে সেটা আমরা আলাদা একটা ভিডিওতে, মানে ওটা ছোট ভিডিও হবে, ওই ওই টাইপের যে ভিডিওগুলো ওখানে আমরা জাস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো ডিসকাস করবো আর এখানে প্রজেক্ট বেসড ডিসকাস করবো। ওকে, সো ওই যে ছোট ভিডিওটা ওটা আসবে এরপরে, আশা করি কালকে বা আজকের মধ্যে আমি দিয়ে দেবো। ওটা হচ্ছে থিওরিটিক্যাল ভিডিও, এটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং ভিডিও। ওকে, সো আই থিঙ্ক তোমাদের আজকের এই প্রজেক্ট এক্সপ্লানেশনটা খুবই ভালো লাগলো। আর আমি ট্রাই করব নিচে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার, যেখানে এই কোডগুলো থাকবে, গিটহাবের লিঙ্কও দিতে পারি। তো তোমরা দেখে নেবে, আমি পরে অ্যাড করে নেব। তো ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।